আমরা বাঙালি, আমাদের পরিচয় বাঙালিরা নাকি মাছ খেতে খুব ভালোবাসে, আর মাছের বিভিন্ন পদ কিন্তু বাঙালিরাই পারে রান্না করতে। এটা ভিন রাজ্যে হোক বা দেশে, এটাই আমাদের পরিচয়। কিন্তু হ্যাঁ, আরও একটা পরিচয় আছে বাঙালির, বেড়াতে যাওয়ার। আগাম 2-3 দিনের ছুটি আছে ভেবে আগেই কিন্তু নিজেদের ব্যাগ গুছিয়ে ফেলি, আর নির্দিষ্ট সময়ে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে বেরিয়ে পড়ি এক নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর আজকে আমাদের গন্তব্য হলো ভোপালের বিন্ধ্য পর্বতমালায় স্থিত ভীমবেটকা। তো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল বেঙ্গল ব্রাদার্সে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের লাইক আর কমেন্টই আমাদের মোটিভেট করে এগিয়ে যাওয়ার। তাহলে বন্ধুরা, এনজয় করুন আজকের ব্লগ আমাদের সাথে। এখন মার্চ মাসের শেষ, সবে শীত যাই ভাব, অথবা বলা যেতে পারে রাতের দিকে একটু আছে, বাকি দিনের বেলায় তো চলেই গেছে। বসন্তকাল আসতে আর কিছুটা দেরি। এই অঞ্চলটা যদি ভালোভাবে দেখা যায় যে খুব খালি এবং খালি হওয়ার কারণটা মেনলি হচ্ছে চারিপাশে কিন্তু এখানে চাষবাস খুব একটা হচ্ছে না, যেহেতু যে জায়গাগুলো রয়েছে একটু পাথরযুক্ত জায়গা, যেগুলোকে বলা হয় একটু জঙ্গল ধরনের। আর চারিপাশে যে ঘরবাড়িগুলো দেখছেন, এখানে কিন্তু ঘরবাড়িগুলো খুব একটা ঘন নয়, ছোট ছোট ঘরবাড়ি, কোনো একটা ছোট্ট, আমরা তো গ্রাম বলতে পারি বা পাড়া বা মহল্লা বলা যেতে পারে, সেই টাইপের। কিন্তু হ্যাঁ, রাস্তাঘাটগুলো কিন্তু সত্যি খুবই ভালো। এই দেখুন, এখন যেটা দেখছেন এরকম মনে হচ্ছে না আপনার কোনো বেঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে, এটা গ্রামের মধ্যে দিয়ে, কিন্তু তা নয়। এটা কিন্তু ভোপালের ভীমবেটকা যাওয়ার জন্য একটি প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা, এবং রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কি অপূর্ব। এখান থেকে সাইডেও কিছুটা জায়গা বাকি আছে যে আপনি গাড়ি সাইড করে নিতে পারেন। আর চারিপাশে দেখুন বন্ধুরা কিভাবে হলুদ হয়ে আছে, কি বলুন তো, বুঝতে পারছেন না? আমাদের ওখানকার মতন ধান নয় এগুলো, এগুলো হচ্ছে গম। সব গমের চাষ হয়ে রয়েছে চারিপাশে। এখানে কিন্তু গমের চাষটা প্রচুর পরিমাণেই হয়, যেহেতু আপনারা জানেন যে ছত্তিশগড় যেমন আছে, ছত্তিশগড়ে চাল বা ধান খুব বেশি করে চাষ হয়, এখানে কিন্তু গম চাষ হয় খুব বেশি করে। হ্যাঁ, অন্য শাকসবজি ফলও এখানে পাওয়া যায়, কিন্তু চারিপাশে যদি আপনারা দেখতে পারেন তো গমের ভাগটাই কিন্তু একটু বেশি। এই ভেতর দিয়ে দেখুন, কিন্তু এই অঞ্চলটাতে ফাঁকা জায়গা হলেও যে কটা বাড়িঘর দৌড় আছে সেগুলো কিন্তু খুব সুন্দর বেশ মডেল, একদম দেখার মতন। আর এখানকার সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানকার রাস্তাঘাট, আমি বারবারই আমার পুরো ব্লগে বলি যে এখানকার রাস্তাঘাটগুলো যে এত সুন্দর, যেন ওরা এটা ভেবে এই রাস্তাঘাটগুলো তৈরি করেছে যে একবার আমি বানিয়ে দেবো তো 5 বছর 10 বছর অবধি যেন এই রাস্তাগুলোর কিছু না হয়। এখানকার কাজগুলো মানে এত অপূর্ব আর একদম টেকসই কাজ যেটাকে বলা হয়। আপনি দেখছেন রাস্তাগুলো এখানকার, এটা কিন্তু একটা মহল্লার ভেতর দিয়ে আমরা যাচ্ছি এই মুহূর্তে, এবং কি সুন্দর পাকা কাজ। আর সামনে এখানে দেখতেও পাচ্ছেন আপনারা একটি লজিস্টিক গোডাউন হয়ে রয়েছে, যেহেতু চারিপাশে খালি প্লটও রয়েছে। আর কি সুন্দর দেখুন এই গমের গাছগুলো, কাঁচা পাকা গম বিস্তীর্ণ এলাকা জুড়ে হাওয়ায় দুলে যাচ্ছে। দেখার মতন, সত্যি এগুলো দেখার মতন অপূর্ব অনুভব। আমরা আস্তে আস্তে এখনো অবধি এগিয়ে চলেছি। যে সুন্দর একটা পরিবেশ, চারিপাশে মাঠ, মাঝে রাস্তা, খোলা জায়গা। আমি তো এটা ভাবছি এখানকে যারা লোকজন থাকে তারা যে কি আনন্দে আছে, মানে এনভায়রনমেন্টাল কন্ডিশন দিক থেকে, পরিষ্কার পরিচ্ছন্ন তাজা হাওয়াতে।
এখন আমরা আবার হাইওয়েতে উঠে পড়েছি এবং এগিয়ে চলেছি, বেশি দূর নয়। এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে জবলপুরের দিকে, যেটা আপনারা শুনেছেন জবলপুর। ওখানেও বেশ সুন্দর কিছু বিস্তীর্ণ জায়গা আছে যেগুলো দেখার মতন, কিছু মন্দির আছে, কিছু ঝর্ণা, ওয়াটারফলস কিছু আছে, খুব সুন্দর দেখার মতন। এবং আমরা জবলপুরের দিকে ঘুরবো না, আমরা সোজা বেরিয়ে যাব। কিছুক্ষণের মধ্যেই টার্নিং পয়েন্টটা আসবে, আমি দেখাবো আপনাদের সেই টার্নিং পয়েন্টটা। এখন সুন্দর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি এবং দেখুন আপনার উপরের ওভারব্রিজ দিয়েই চলেছি কন্টিনিউ। বাঁদিকে যেটা চলে গেল ওটা কিন্তু একটা সিটির ভেতরে ঢুকে গেল। আমরা সিটির যে একটা ভিড় ভাড় যে একটা সমস্যা হয় সেই জায়গাটাকে আমরা বাইপাস করে নিলাম এবং সামনে দেখছি কি সুন্দর করে সাজানো আমাদের দেশের তিরঙ্গার কালারে এই ছোট্ট ব্রিজটা। অপূর্ব এখানকার, মানে সত্যি দেখার মতন। আমাদেরকে এগুলোকে দেখে মনে হয় এরা অনেক অ্যাডভান্স অন্য জায়গার থেকে। কারণ একটা যে শহর আছে, শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা, তা সেখানকার রাস্তা, সেখানকার থাকবার যে অ্যাকোমোডেশনসগুলো হয়, বা সেখানকার দোকানপাট হলো। আমাদের এদিকে দোকানপাটগুলো কী আছে, ফুটপাথই নেই আমাদের এদিকে। এখানে কিছু দোকানপাটও রয়েছে খুব সুন্দর করে সাজানো পরিপাটি। এই রাস্তাটা কিন্তু সোজা আবদুল্লাগঞ্জের দিকে যাচ্ছে এবং আমরা কিন্তু আবদুল্লাগঞ্জের দিকেই যাব। এই দেখুন সেই টার্নিং পয়েন্টটা এসে গেছে, যেটা আমি ভিডিওতে বলছিলাম। এই যে বাঁ পাশের রাস্তাটা চলে গেল, এটা কিন্তু সোজা জবলপুরের দিকে ঘুরে চলে যাবে। আমরা এই মুহূর্তে যাচ্ছি আবদুল্লাগঞ্জের দিকে, কিন্তু ওখান থেকে আমাদেরকে রাস্তাটা টার্ন নিতে হবে ভীমবেটকার জন্য। আর রাস্তাটা কিন্তু ফাইন রাস্তা, খালি রাস্তা, খুব বেশি ভিড়ভাড় নেই। এই গাড়িগুলো কিন্তু সোজা চলে যাচ্ছে মহারাষ্ট্র সাইডে। আর খুব সুন্দর, মানে পরিপাটি করে তৈরি করা রাস্তাটা, বেশ চওড়া 6 লেন হাইওয়ে, দারুণ জায়গা। যে গাড়ি চালিয়েও যে কতটা আরাম পাওয়া যাচ্ছে সেটা যে ড্রাইভার সে বুঝতে পারছে অন্তত। এইটার থেকে একটা সাবধান, গাড়ি এই অঞ্চলে যখন আপনি চালাবেন, বিশেষ করে মধ্যপ্রদেশের চারিপাশে ঘাস আর মোটামুটি পশু পাখিদের খাবারের জন্য অপুরন্ত ঘাস জঙ্গল হয়ে রয়েছে, সেই জন্য এখান থেকে কিন্তু খুব সাবধান। ওরা কিন্তু ডিভাইডারের উপরেও বসে থাকে, আর কখন যে আপনার গাড়ির সামনে চলে আসবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। তাই খুব কন্ট্রোলভাবে গাড়ি চালান, রাস্তা যতই ভালো হোক গাড়ি আপনি কিন্তু একটা লিমিটের মধ্যেই চালাবেন, ওটাই কিন্তু খুব ভালো হয়। আর সুন্দর সুন্দর এই ছোট্ট ছোট্ট ব্রিজ যেগুলো করে রেখেছে, বেশ পরিকাঠামোগুলো সত্যি খুবই ভালো লাগবে, আপনি না দেখলে বুঝতে পারবেন না। আর এই রাস্তার উপর যেতে গেলে সত্যি কথা তো এটাই যে প্যাসেঞ্জার যেই বসে থাকুক পিছনের সিটে তাদেরও কিন্তু খুব একটা কষ্ট হবে না। আর সামনে যে ড্রাইভার তার তো বলার কথা নেই, আশা করি তার তো ঘুমই পেয়ে যাবে যদি শান্তভাবে চললে এক নাগারে। সেই কারণে আমি তো ভাই মিউজিক চালিয়ে দিয়ে চুপচাপ চলি। সামনের এই সুন্দর সিনারিগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি নিজের নিজের গন্তব্যের উদ্দেশ্যে। এবং এত সুন্দর যে লাগছে জায়গাটা, আপনাকে কী বলবো, আপনি নিজেরাও দেখতে পাচ্ছেন রাস্তায়, এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন। এই পাশে দেখুন একটা গুরুদুয়ারা রয়েছে, এখানে কিন্তু লঙ্গর খাওয়ানো হয়। লঙ্গর বলতে যেখানে যেমন আমাদের ইসকন টেম্পলে প্রসাদ খাওয়ানো হয়, এটাকে হিন্দিতে লঙ্গর বলে, বা পাঞ্জাবি ভাষায় লঙ্গর বলা হয়। এখানে লঙ্গরও খাওয়ানো হয়। এবার আমরা এসে পৌঁছেছি সেই জায়গায় যেখানে আমরা এবারে গুহাগুলো দেখব এবং গুহার ভেতরে যে আমাদের আদিম মানবেরা
যে কলাকৃতি এঁকে রেখেছে সেগুলোও আমরা দেখতে পারবো। এই সুন্দর ট্রেন লাইনটা পার করে দেখুন আমরা কিন্তু আস্তে আস্তে পাহাড়ের দিকে এগোচ্ছি, এবং কি সুন্দর মনোরম দৃশ্য, চারিপাশে গাছ, সুন্দর খালি প্লট, ওখানে কারোর জমি, ওখানে চাষবাসও করা হয়। আর এই রাস্তা ধরে আমরা এগিয়ে চলেছি। মনে তো হচ্ছিল এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলি, কিন্তু ভাবলাম আগে আমরা জায়গাটা ঘুরে আসি, কারণ এখন প্রায় 12টা 1টার দিক বেজে গেছে। ওখানটাতে ঘুরতেও কিছুটা সময় লাগবে। আগে আমরা ঘুরে আসি। সামনে যে পাহাড় এরিয়াটা দেখতে পাচ্ছেন, উঁচু এরিয়া, ওইটা কিন্তু বিন্দু পর্বতমালা শৃঙ্খলা পুরোটা, এবং ওখানেই কিন্তু আমাদের সেই গুহাটা স্থির। এই সামনেই দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাউন্টার আছে, এবং এখান থেকে আমরা টিকিট কেটে নেব। এবং এবার আমরা বেরিয়ে পড়েছি, আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠছি। রাস্তাটা খুবই সংকীর্ণ হলেও খুবই ভালো, কোনো ড্যামেজ নেই রাস্তার উপরে। জাস্ট এটা ভাবতে কেমন লাগছে বলুন তো, যেটা আমরা ইতিহাসে পড়েছি বা ভূগোলে পড়েছি কোনো এক সময় বিন্দু পর্বতমালার সম্বন্ধে, সেই পাহাড়ের উপরেই কিন্তু আমরা এখন বড় হয়ে নিজের গাড়ি নিয়ে নিজের ড্রাইভ করে যাচ্ছি। চারিপাশের এলাকাটা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে, বেশ জঙ্গল জঙ্গল এরিয়া। এবং এখানে নাকি বলা হয় যে হাতি, চিতাবাঘ, ভাল্লুক এগুলোরও ভয় আছে। এরাও এখানে বেরিয়ে পড়ে মাঝে মধ্যে নিজেদের শিকার করতে, নিজেদের খাবার খুঁজতে। তো সাবধান থাকতে বলা হয়েছে। মধ্যে মধ্যে বোর্ডও লাগানো রয়েছে যে সাবধান থাকুন, এখানে এই পরিস্থিতির হতে পারে। তো দিনের বেলায় সেরকম কোনো ভয়ের কারণ নেই। এই জায়গাটা যেটা আছে, সন্ধ্যে 6টার পরে কিন্তু এন্ট্রি একদমই বন্ধ। এন্ট্রি এক্সিট যেটাই বলুন পুরোপুরি বন্ধ। 5টায় লাস্ট এন্ট্রি হয়। তো 5টায় লাস্ট এন্ট্রি হয়ে গেল, আপনাকে 6টার মধ্যে কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে হবে, না হলে কিন্তু আপনাদের এখানে অসুবিধা হতে পারে। সেটা খুবই ভালো জিনিস আমাদেরই সুরক্ষার জন্য, কারণ যেহেতু জঙ্গল, পাহাড়, এই ধরনের একটা পরিবেশ এখানে, তো যে কোনো সময় যে কোনো ধরনের প্রাণী এখানে বেরিয়ে আসতে পারে। প্রাণী বলতে জন্তু জানোয়ার। তো খুব সাবধানে, আর খুব কার্ভ আছে এখানে। রাস্তার উপর থেকে গাড়ি বেশি সাইডে না নামানো ভালো, কারণ যতই এটা পাহাড়ি হোক কিন্তু সাইডে যে পাথরগুলো হতে পারে নরমও থাকতে পারে, তো গাড়ি বসেও যেতে পারে কোথাও এদিক ওদিক। জায়গাটা দেখুন কি সুন্দর মনে হচ্ছে না? খুব একটা কিন্তু চড়াই নেই পাহাড়টাতে যে একবারে আপনাকে অনেক উঁচুতে উঠতে হচ্ছে, সেরকম কোনো ঘটনা নেই। বেশ আস্তে আস্তে সমতলভাবেই যাবে গাড়িটা, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, কিন্তু একটু আস্তে যাওয়াই ভালো, কারণ কার্ভ রয়েছে কিছু, দেখতেই পাচ্ছেন ছবিতে এগুলো কার্ভগুলো। এই কার্ভের উপরে কিন্তু একটু আস্তে আস্তে যাওয়াটাই ভালো হবে। দেখুন সামনের জায়গাগুলো এনজয় করুন, এবং ফিরে আসছি আবার একটু গ্যাপ নিয়ে গাড়িটা পার্কিংয়ে লাগিয়ে নিয়ে।
অবশেষে আমরা এসে পৌঁছালাম সেই ওয়ার্ল্ড হেরিটেজ ভোপাল থেকে 46 কিলোমিটার দূরে বিন্ধ্য পর্বতমালায় স্থাপিত ভীমবেটকাতে। এবং এখান থেকে আমরা এই জায়গাটি পরিদর্শনে নিজেদের যাত্রা শুরু করলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স গেটটা, দেখুন কি সুন্দর করে তৈরি করার, বাইরের এই সামনের ভিউটা দেখুন কি সুন্দর করে। পাহাড়টা 3 ভাগে দাঁড়িয়ে আছে, দেখলেই কেমন গাটা শিরশির করছে না যে ভেতরে কি থাকতে পারে। তো আপনাকে আগেই বলে রাখি যে এই জায়গাটা কিন্তু পুরোপুরি জঙ্গল চারিপাশে, এবং এই সময় কিন্তু যেহেতু পাতা সব ঝরে গেছে তাই সেই সবুজ ভাবটা এখানে নেই, কিন্তু চারিপাশটা দেখলে বুঝতে পারবেন যে কী হারে এখানে জঙ্গলটা হয়ে রয়েছে। কিছু সময় পরে যখন বৃষ্টিপাত চালু হবে সেই সময় কিন্তু এখানে বেশ ভালোই জঙ্গল হয়ে উঠবে। এবং এখানে কিন্তু সিকিউরিটি গার্ডও রয়েছে, এবং ওনাদের সঙ্গে যখন কথা বলে আমরা জানতে পারলাম যে এখানে নাকি চিতাবাঘ, ভাল্লুক এগুলোরও দেখা মেলে, ওরা আসে মাঝে মধ্যে, আর শেয়াল তো আছেই। এবং খুব সাবধানে থাকতে হবে, সাপ পোকামাকড় এসব তো আছেই। তো এখানে ঘুরতে হলেও, দিনের বেলায় ঘুরতে হলে একটু সাপ পোকামাকড় থেকে সাবধানেই থাকতে হবে, কিন্তু রাতের বেলা সন্ধ্যে 6টার পরে কিন্তু এখান থেকে সবাইকে বের করে দেওয়া হয়। এবং সন্ধ্যে 6টার পরেও কিন্তু সিকিউরিটি গার্ডরা এখানে থাকে, ওনাদের থাকার জন্য ভালো রুম রয়েছে এখানে। আর কারোর যদি ফ্রেশ হতে হয় তো ফ্রেশ হওয়ার জন্য কিন্তু এখানে টয়লেট ব্যবস্থাটা খুব সুন্দর করে তৈরি করা আছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে রায়সেন জেলায় এই প্রাচীন গুহাগুলি অবস্থিত, এবং এটি ভোপাল থেকে 46 কিলোমিটার দূরে। এখানে মোট 7টি পাহাড় আছে, যার মধ্যে এই ভীমবেটকা পাহাড়ে প্রায় 750টিরও বেশি গুহা আছে। আর এই পুরো বিস্তীর্ণ এলাকাটি 10 কিলোমিটারের মধ্যে কিন্তু অবস্থিত। আর এখানকার যে গুহা এবং কিছু কলাকৃতি যেগুলো তৈরি করা রয়েছে সেটা দেখে মনে হয় যে এখানে ভারতের মানুষের প্রথম বসবাস করেছে, আর এগুলোর প্রমাণ এইগুলো দিয়েই পাওয়া যায়। তো এখানে যে অনেক পুরনো চিত্র যে আঁকা রয়েছে সেগুলো এখানে বলা হয়েছে প্রায় 30,000 বছরের আগের চিত্র। এই চিত্রগুলোর রং কিন্তু ধীরে ধীরে মুছে যাচ্ছে, যেহেতু সময়ের অভাবে, সেটা সবাই আমরা বুঝি। এটা কিন্তু খুব সুন্দর একটা পর্যটকদের জন্য আকর্ষণ কেন্দ্র। প্রতি বছর এখানে দেশ বিদেশ থেকেও বহু পর্যটক ঘুরতে আসে। তো আপনারাও দেখতে পাচ্ছেন যে কি সুন্দর সুন্দর এখানে এই কলাকৃতিগুলো বা পাহাড়ের ছোট ছোট পাথরের ভেতরে গুহাগুলো তৈরি হয়ে রয়েছে। আরও আপনারা যত ঘুরবেন আমাদের সাথে ততই দেখতে পারবেন যে এখানে কি আছে এবং কেমন রয়েছে। এই গুহার নামকরণের পিছনে হিন্দুদের পৌরাণিক কথা অনুসারে মহাভারতের কাব্যে ভীম নামের সঙ্গে জড়িত। ভীমবেটকা, যা শব্দের অর্থ হলো ভীমের বসার স্থান। কিন্তু যা আমরা জানতে পেরেছি বা শুনেছি, ভীমের সঙ্গে এনার কিন্তু কোনো সম্পর্ক এখানে নেই, কারণ ওনার কোনো রকমেরই কিছু আমরা এখানে দেখতে পাচ্ছি না বা বুঝতে পারছি না, বা কোথাও কিছু লেখাও নেই ওনার সম্বন্ধে যে উনি এখানে এসেছিলেন বা বসেছিলেন বা কিছু করেছিলেন বলে। কিন্তু যাই হোক, ভীমবেটকা যে কারণেই নাম দেওয়া হোক, কিন্তু এর অর্থ হলো ভীমের বসার
স্থান। ছবিতে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন, যদি একটু জুম করেও দেখেন, যে এখানে কিছু পশু পাখির ছবি দেওয়া রয়েছে। একটা তো ষাঁড় বা হরিণ কিছু একটা আমরা বুঝতে পারছি, কিন্তু পাখিগুলো যে কী জিনিস আমরা সেটা জানি না। এখানে দেখুন অনেকেই কিন্তু ঘুরতে এসছে এবং খুব মানে সুন্দর জায়গা। এখানে অনেকটা এরিয়া মিলে এখানে যদি বিস্তীর্ণভাবে পুরোপুরি ঘুরতে শুরু করেন, তো আমি তো বলবো আপনারা হয়তো টায়ার্ডও হয়ে পড়বেন। যদি একটু বয়স্ক লোক থাকেন তাহলে অবশ্যই টায়ার্ড হয়ে পড়বেন, কিন্তু হ্যাঁ, শরীরে হয়তো টায়ার্ড হয়ে পড়বেন, কিন্তু মনের দিক থেকে কিন্তু অবশ্যই খুব খুশি হবেন এখানে আসলে। এই জায়গাগুলো মানে ফটো তোলার জন্য হোক বা সেলফি তুলুন, ফটো তুলুন, আপনি ভিডিওগ্রাফি করুন, মানে এত সুন্দর এই জায়গাটা, পরিকাঠামোটা, চারিপাশটা দেখুন একটার পরে একটা পাহাড় কীভাবে দাঁড়িয়ে রয়েছে। এগুলোকে পাহাড় পুরোপুরি তো বলা যায় না, পাহাড়ের শিলা বলা যেতে পারে। আর যখন এই জায়গাটি পুরাতত্ত্ববিদদের হাতে আসে, সেই সময় ওনারা এটাকে সংস্করণ করে সুন্দর একটা পথও তৈরি করে দিয়েছে। এবং সব জায়গাতে এই ধরনের আপনি কিন্তু লেখা পাবেন, যে আপনাকে জানকারি দেওয়ার জন্য, যেগুলো কী আছে, কেন হয়েছে, কেমন রয়েছে, কবে থেকে রয়েছে, সব কিছু এখানে কিন্তু আপনারা জানতে পারবেন। বাচ্চারা কিন্তু এখানে আসলে খুবই খুশি হয়, ওরা কিন্তু লাফালাফি করতে খুব ভালোবাসে এই পাথরের উপরে বা যেখানেই, কিন্তু একটু সাবধান, কারণ বাচ্চারা তো বাচ্চারা হয়, কোথায় লেগে টেগে যেতে পারে। তো এখান থেকে লেগে টেগে গেলেও সেরকম অসুবিধা হলে, ফার্স্ট এড যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু একটু দূরেই যেতে হবে। সিটির কাছাকাছি হয়তো আবদুল্লাহগঞ্জ চলে যান, কাছের সিটি, অথবা ভোপাল অব্দি আসতে হবে তার ট্রিটমেন্টের জন্য। এই দেখুন আমাদের এক সিকিউরিটি দাদা ওখানে বসে রয়েছেন, এটা মধ্যিখানে উনিও দেখছেন যদি পর্যটকদের কোনো একটা অসুবিধা হয় সেই কারণে। আর দ্বিতীয়ত যে জায়গাগুলি দেখছেন, এটা অনেক বিষয়ে একান্ত পরিবেশ হিসাবেও এখানে রয়েছে, তো সেইভাবেই এখানে মানুষ সেটাকে ইউজ করতে পারে, যেটা আজকাল হচ্ছে সব জায়গাতে। আপনারা বুঝতেই পারছেন কী বলতে চাইছি। দেখুন কত হরিণের দল, এখন মনে হচ্ছে একসঙ্গে হরিণ বা কিছু সবাই, এই আস্তে আস্তে দেখুন এগুলো তো ঘষা খেতে খেতে আস্তে আস্তে এই ছবিগুলো থাকবে না। যতদিন আছে ততদিনই মানুষের পর্যটক, তারপরে এই জিনিসগুলো আস্তে আস্তে মুছে যাবে। এবার দেখুন তো এই যে জায়গাটা, এখানেও কি মানুষ থাকতো সেই সময়, আদিবাসীরা, মানে আদিম মানবরা? ভাবা যায়, ওদের কি পোকামাকড়ের কোনো ভয় লাগতো না? এখন দেখে তো 10 বার বললেও আমি ওর ভেতরে ঢুকবো না, কারণ ওদের জানি না কি লুকিয়ে আছে, কোথায় কামড়ে টামড়ে দেয় নাকি। প্রপার এখান থেকে সরকার দ্বারা সব কিছু কেয়ার নেওয়া হচ্ছে। দেখুন ফায়ার ফাইটিংয়ের জন্য সব কিছু রাখা রয়েছে, বাকেট বাগেরা। তো যদি কোথাও আগুন টাগুন লেগে যায়, তো একটা এমার্জেন্সি পর্যায়ে সেটাকে সামলানোর চেষ্টা করা যেতে পারে। এবং এটা কিন্তু এই জায়গাটার এন্ড পজিশন, আমরা একটু আগে যাচ্ছি। এবার উপর থেকে একবার দেখবো যে আশেপাশের এরিয়াটা কেমন লাগে উপর থেকে দেখতে, তো ওটাও আমরা এখন দেখবো এখানে। আমরা এবারে এখানকার ভিউ পয়েন্টটা দেখে নেব, যে ভিউ পয়েন্ট দিস ওয়ে। এবার আস্তে আস্তে একটু উপরে ওঠার চেষ্টা করি, দেখি যে কি দেখা যেতে পারে এখান থেকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ একটা জায়গা, পুরো এই ধরনের পাথর। আপনাদেরকে আবার একবার মনে করিয়ে দিই, আমরা কিন্তু বিন্ধ্য পর্বতমালায় রয়েছি, বিন্ধ্য পর্বতমালা। দূর যেটা দেখতে পাচ্ছেন পুরোপুরি পরিষ্কার, ওখানে সব মাঠ রয়েছে এবং চাষবাসের কাজ হয় এখান থেকে, যেটা বোঝা যাচ্ছে। আমরা আবার এবার ফেরত যাই, এবার বাকি জায়গাগুলো দেখবো, কারণ এটা তো আমরা সোজা একটা স্ট্রেট ওয়ে ধরে আমরা ভিউ পয়েন্ট অব্দি চলে এসেছিলাম।
এবার এখান থেকে আমরা ডাইনে বাঁয়ে যে সব জায়গাগুলো রয়েছে সেইগুলোকে একটু ভিজিট করে নিই। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু পথ তৈরি করা আছে, তো আপনাদেরকে ঘাসের মধ্যেও যেতে হবে না, অথবা এদিক ওদিক কোথাও নামতেও হবে না, সোজা পথে আপনি কিন্তু নেমে যেতে পারেন, দেখতে পারেন চারিপাশের এই জঙ্গল গুহাগুলো। আর এটা তো 100% শিওর রাতে কেউ এখানে একা থাকতেই পারবে না, মানে রাত বলতে তো অনেক রাত, কিন্তু অন্ধকারের বলে দিই, হালকা অন্ধকার হয়ে গেলেও কিন্তু এখানে থাকতে আপনার একা একা ভয়ই লাগবে সাধারণত। খুবই ডেঞ্জারাস টাইপের জায়গা যদি সন্ধ্যের হিসাবে বলা হয়, রাতের হিসাবে বলা হয়। এবং এখানে পাহাড়গুলো যে কেটে কেটে যে গুহাগুলো রয়েছে সেগুলো কিন্তু সেভ করার জন্য বেশ কাঠের ব্যারিকেড দেওয়া রয়েছে। এগুলো কিন্তু এখানকার লোকাল গাছ, যে গাছগুলোকে কাঠ হিসাবে ইউজ করে ব্যারিকেড ইউজ করা হচ্ছে ওগুলোকে। আর এখানে প্রতিটা জায়গায় কিন্তু এইভাবে মার্কিং করা হচ্ছে যে রক শেল্টার নাম্বার 8, 5, 6, 4, 10, 11 যাই হোক, আপনি রুট মার্কিং রয়েছে, আপনি সেই রুট হিসাবে আপনারা যেতে পারেন, দেখতে পারেন। আর এখানে এত যে গুহা রয়েছে আমরা তো কাউন্টিং করতে পারছি না, যেমন আমরা ভিডিওতে বললাম প্রায় 750-টিরও বেশি গুহা এখানে রয়েছে। আর সবকটা কিন্তু নিচেই না, উপরেও রয়েছে। আমি দেখাবো একটা দুটো জায়গা আপনাকে যে উপরে, এবার দেখলে বোঝা যাবে না যে মানুষ অত উপরে উঠে কি করে যেত। যেগুলো নিচেই আছে সেগুলো তো ঠিক আছে, কিন্তু অত উঁচুতে মানুষ কি করে উঠে ওর ভেতরে ঢুকে থাকতো, নিজেদের জীবনযাপন করতো, খুব মানে ভাববার বিষয় এগুলো। এই দেখুন, আমরা তো এখন বেডের উপরে যেটাকে বলে ম্যাট্রেস বা সেই সব না হলে থাকতেই পারতাম না। আগেকার যুগের লোক, ওদের শরীরও কিন্তু কেমন ছিল যে পাথরের উপরেই ওদের পুরো রাত দিন ওদের জীবন কেটে যেত। আর কোনো এক সময় এখানেই কিন্তু শিকার করে ওরা নিজেদের পেটের খিদে মেটাতো। ভাবতে কেমন, এই দেখুন ওই যে গুহাটা দেখতে পাচ্ছেন আপনি, এবার ভাবুন তো ওই জায়গায় কী করে উঠে যেত এই প্লেনভাবে, এই প্লেন ধরনের শিলার উপর দিয়ে। ওদের হাইটই বা কত হবে, বা ওদের পায়ের বা হাতের যে কনস্ট্রাকশনগুলো যেমন হয় সেগুলো কী ধরনের হতো, বাদরের মতন যে লাফি লাফি চড়ে পড়তো অত উপরে। সত্যি এখানে এসে কিন্তু যদি সেই সব সম্বন্ধে ভাবা হয় আর আমাদের ইতিহাসে যে আমরা পড়েছি সেগুলোকে নিয়ে যদি মাথার মধ্যে খেলানো হয়, তাহলে কিন্তু অনেক কিছু এখান থেকে ভাবনা চিন্তা বেরিয়ে আসবে আরও নতুন নতুন। তো আমরা তো ইতিহাসেই পড়তাম যে আদিম মানবে এমন হতো, এমনভাবে ওরা বাস করতো, এমন করে খেতো, এভাবে আগুন জ্বালাতো। সব কিছু কিন্তু এখানে আসলে না একবার নতুন করে সেই যেমন পিকচারের রিলগুলো আবার নতুন করে যেন চালিয়ে দেওয়া হচ্ছে মাথার ভেতরে। আর এগুলো না দেখলে বোঝাই যেত না যে আমাদের সৃষ্টি কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে। অপূর্ব। ভীমবেটকা গুহা, এই স্থানটি বর্ণনা সর্বপ্রথম 1888 খ্রিস্টাব্দে ব্রিটিশ অধিকারী ডাব্লিউ কিংকাইট দ্বারা একটি পত্রিকায় এই স্থানের সম্পর্কে আমরা জানতে পারি। এখানকার অধিবাসীদের কাছ থেকে জানা যায় যে এটি একটি বুদ্ধস্থল ছিল। B.S. বেকনার একজন প্রথম পুরাতত্ত্ববিদ ছিলেন, যিনি সর্বপ্রথম এই স্থানটি সন্ধান করেছিলেন। তিনি গুহার ভিতরে চিত্রকলা দেখার পর তার মনে হয় এই গুহার চিত্রকলা ফ্রান্সের এবং স্পেনে চিত্রকলার সঙ্গে কিছু সম্পর্ক আছে। তারপর তিনি 1957 সালে একটি টিম গঠিত করে এখানে কাজ করতে শুরু করে এবং এখানে অনেক গুহা বসতি আবিষ্কার করেন। এই গুহাগুলির সময়সীমা হলো প্রাচীন পাষাণকালের। সেই সময়ের আদিম মানব দ্বারা তৈরি করা চিত্রকলার জন্য প্রসিদ্ধ। এই গুহার ভিতরে শুঙ্গ বংশের এবং গুপ্ত বংশের সময়ে শিলালেখ বা শিল্পকলাও কিন্তু দেখতে পাওয়া যায়। এটি বিশ্বের সবথেকে প্রাচীন গুহার মধ্যে একটি। এই গুহার ভিতরে প্রাচীন যুগের বিভিন্ন চিত্রকলা থেকে হাজারো বছর আগে মানুষের জীবনযাপন কেমন করে করত তা প্রমাণ পাওয়া যায়। এই গুহার ভিতরে বিভিন্ন পশুর চিত্র রয়েছে, যেমন হরিণ, হাতি, সিংহ, সাপ, সূর্য। এছাড়া এখানে দেওয়ালে একটি চিত্র আছে যেখানে কিছু লোক হাতে তীর ধনুক নিয়ে একটি শুয়োরকে মারছে।
এর থেকে বোঝা যায় প্রাচীন যুগে মানুষ কী করে শিকার করত। এই চিত্রগুলিতে বিভিন্ন রং ব্যবহার করা হয়েছে, আর এই রঙগুলি উদ্ভিদ থেকে নেওয়া হয়েছে। কিন্তু এই চিত্রগুলির রং ধীরে ধীরে কি মুছে যাচ্ছে। ভীমবেটকা গুহা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে 2003 সালে ঘোষণা করা হয়। এই গুহা ঘোরার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই, কিন্তু পর্যটকদের জন্য ভীমবেটকা গুহা ঘোরার সবথেকে ভালো সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ এই সময় এখানে জলবায়ু ঘোরার জন্য অনুকূল থাকে। গ্রীষ্মকালে এখানে সময় ঠিক হয় না, কারণ শিলা গরম হয়ে থাকে, তার জন্য খুব গরম লাগে। সকাল 7টা থেকে এবং সন্ধ্যা 6টা পর্যন্ত এটি খোলা থাকে। আপনারা এই সময়ের মধ্যে এখানে খুব ভালো করে ঘুরতে পারবেন, চাইলে পিকনিকও করতে পারবেন। বাসে বসার অনেকটা জায়গা আছে, পার্কিং লটটাও খুব বড়। আপনারা খুব ভালোভাবেই কিন্তু এখানে পার্কিং করে দিয়ে পিকনিক করতে পারেন। দেখুন দুপুরটা গড়িয়ে যাচ্ছে এবং আমরা ভীমবেটকার ওই এলাকাটা পুরোটা ঘুরে নিয়েছি, গুহাগুলো যতটা আমরা পেরেছি। এবং আমরা একটু ওই পাহাড়েই আরও একটু সোজা বেরোচ্ছি। এখানে একটি মন্দির আছে, আমরা এই মন্দিরটাও একটু দর্শন করে নিতে চাই। তো সেই কারণে এই মন্দিরে আমরা যাচ্ছি। এখানে গাড়িটা একটু পার্ক করে নেবো। এর অনেকটা জায়গা রয়েছে পাহাড়ের উপরে, গাড়ি ফার্স্ট ক্লাস পার্ক করতে পারেন। দেখুন একটা গাড়ি অলরেডি দাঁড়িয়ে রয়েছে পাশে। দেখুন কি সুন্দর লাগছে না এটা, যেন পুরো ছবিটার মধ্যে অশোক স্তম্ভর যেমন চারপাশে 4টি বাঘের মূল, ঠিক সেই ধরনেরই রয়েছে দুপাশে, এটা দেখতে পাচ্ছি আমরা। এবং আস্তে আস্তে মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এটি হচ্ছে শ্রী অষ্টভুজা বৈষ্ণব দেবী মন্দির, ভীমবেটকা গুহা এই জায়গাটির নাম। এবং দেখুন কি সুন্দর এই জায়গাটা, দেখলে আপনি দেখতে পারবেন একটু বড় একটি বটগাছ রয়েছে এবং সেখানে ঠিক পাহাড়ের গুহার ভেতরেই কিন্তু মন্দিরটা রয়েছে। উপর থেকে জাস্ট এটাকে একটু প্রোটেকশন করার জন্য কিন্তু সিমেন্টের একটা ঘর মতন বানিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো অসুবিধা না হয়, কোনো শিলা টিলা এখানে এসে না পড়ে। এর কি সুন্দর লাগছে জায়গাটি। এবং জলের ট্যাঙ্কি সব রাখা রয়েছে, কারণ এখানে একজন সাধু থাকেন এবং তার সঙ্গে 2-3 জন আরও থাকেন যারা মায়ের নিত্য পূজা করছেন এখানে। ওনারা সবাই মিলে এখানে থেকেই পুজো অর্চনা পূর্ণ করেন। এবং সাধু বাবার সঙ্গে আমি যখন কথা বলে জিজ্ঞেস করলাম যে এই মন্দিরটি কী ব্যাপার আছে এই জায়গাটাতে, উনি বললেন যে এখানে কোনো এককালে বনবাসের সময় পাণ্ডবরা এসেছিলেন এবং এখান থেকেই হোলিকা দহন করেছিলেন, এবং এই হোলিকা দহন এখানেই সর্বপ্রথম করা হয়। তারপরে পুরো দেশে এই হোলিকা দহনটা শুরু করা হয়। কারেন্ট বা লাইটেরও সুব্যবস্থা রয়েছে, জলের পাম্প আছে, যার জন্য জেনারেটরও রাখা রয়েছে, সব কিছু। তো বন্ধুরা, আমরা আজকে ঘুরে নিলাম ভীমবেটকা এবং আমাদের আজকের ব্লগটি এই অবধি শেষ। আমরা এবার ফেরত যাচ্ছি নিজেদের বাড়ির দিকে। তো এখন যেহেতু বিকেল হয়েই গেছে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে, এবং এখান থেকে যখন আমরা সিটির ভেতরে ঢুকবো তখন বুঝতে পারছেন সব জায়গার মতন একই অবস্থা, যে অফিস ছুটি হবে, রাস্তায় ভিড় হয়ে যাবে। তো আমরা দেখি কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাই, ততক্ষণ 100% এটা তো শিওর যে অন্ধকার হয়েই যাবে। আর যেহেতু 46 কিলোমিটার রাস্তা, আমি বললাম 50ই ধরে নিলাম, তো কমসে কম 2 ঘন্টা তো লেগেই যাবে এখান থেকে সিটির ভেতর দিয়ে যেতে যেতে। কারণ এই সিটির ভেতরে যে গাড়িগুলো চালায় খুব মানে কোনো রুল রেগুলেশন ফলো করে না। এপাশ থেকে বাইক ঢুকে যাচ্ছে, ওপাশ থেকে গরু ঢুকে যাচ্ছে, এই ধরনের ব্যাপার এখানে। তো সাবধানে চালাতে হয়।
তো বন্ধুরা, যাই হোক, আমরা নিজেদের জায়গায় গিয়ে পৌঁছাবো। এই বিস্তীর্ণ এলাকাটা দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেল আইকনটি টিপে দেবেন যাতে নতুন এ ধরনের আরও ভিডিও আপনারা দেখতে পারেন, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর লাস্টে আবার একবার বলবো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেল আইকনটি অবশ্যই টিপবেন। আর আশীর্বাদ দেবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আমরা বানাতে পারি, আপনাদের সামনে নিয়ে আসতে পারি। ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।